আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার তাগিদ দিয়ে মিয়ানমারকে বাংলাদেশের চিঠি। চতুর্থ দফায় ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা। পুলিশ বাহিনীর জন্য আলাদা মেডিকেল ইউনিট গঠন হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। ডাক বিভাগের কর্মচারীর যোগসাজশে ভুয়া মানি অর্ডারে ৩.৫ কোটি টাকা আত্মসাৎ, র্যাবের জালে ৬ প্রতারক। এবং ভারতে অক্সফোর্ড সহ করোনা ভাইরাসের ২ টিকার অনুমোদন, নিশ্চিত হল বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার তাগিদ দিয়ে মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের পাশাপাশি সম্পৃক্ত হচ্ছে জাপানও। হুমায়ুন চিশতি রিপোর্ট। বিভিন্ন কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও গত কয়েক বছরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার কোনো অগ্রগতি হয়নি। তবে এবছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। বছরের প্রথম দিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তাগিদ দিয়ে মিয়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এ বিষয়ে মিয়ানমারের ব্যবহারে পরিবর্তন হচ্ছে বলে জানান মন্ত্রী। আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে নতুন বছরে আপনার অভিনন্দন, শুভেচ্ছা। আর সেই সাথে আমরা চাই যে এই প্রসেসটা চালু হোক, এবং আপনারা বারবার বলেছেন যে আপনারা তাদের নিয়ে যাবেন আফটার ভেরিফিকেশন। আপনারা বলেছেন তাদের ইউ উইল প্রোভাইড সেফটি অ্যান্ড সিকিউরিটি। এটাই আমাদের ডিমান্ড। অবশ্যই আমরা আশা করব যে আপনারা আপনাদের কথা রাখেন। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মন্ত্রীর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি। মন্ত্রী জানান, এ প্রক্রিয়া শুরু করতে পারে জাপানও। বাংলাদেশ, চীন এবং মায়ানমার, তো চীন এইটার মেজর উদ্যোক্তা, তারা এর উপরে লেগেই আছে। দে আর ওয়ার্কিং অন ইট। আমরা নতুন ডেট, আমরা সবসময় রেডি। তা আমাদের যখন নতুন ডেট দিবে তখন আমরা বসবো আর কি। জাপান হ্যাজ এ লট অফ লেভারেজ অন মায়ানমার। আমরা আশাবাদী যে তারা ইনিশিয়েটিভ যেটা শুরু করেছে, নেওয়া শুরু করেছে, এটাতে কাজে দেবে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে ১৩২টি দেশ ভোট দিলেও মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে চীন। ভোট দেয়নি ভারত, জাপান সহ কয়েকটি বন্ধু রাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, কৌশলগত কারণে ভোট না দিলেও বাংলাদেশের পক্ষে কাজ করবে তারা। আমাদের কিছু প্রতিবেশী, এর মধ্যে কয়েকটা দেশের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের বলেছেন যে দেখেন, আমরা এই রোহিঙ্গার ফেরতের ব্যাপারে আপনাদের সাথে কাজ করতে চাই, সুতরাং আমরা মায়ানমারকে অসন্তুষ্ট করতে চাই না। তা আমরা যদি নিউট্রাল থাকি, অ্যাবস্টেইন করি তাহলে আমাদের একটা লেভারেজ থাকে। এইটা তারা আমাদের আগে জানিয়েছে। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে দেশে বিদেশে মিথ্যা প্রচারণা চলছে বলে মন্তব্য করেন মন্ত্রী। আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের শিগগিরই ভাষাঞ্চলে রোহিঙ্গাদের অবস্থা দেখাতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি। থ্যাংক ইউ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চতুর্থ দফায় ৫৬ পৌরসভায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ৩১টি পৌরসভায় ভোট হবে ইভিএমে। মনোনয়নপত্র জমা দিতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। যাচাই বাছাই ১৯ জানুয়ারি আর প্রত্যাহার করতে হবে ২৬ জানুয়ারির মধ্যে। এর আগে প্রথম দফায় ২৪টি পৌরসভায় নির্বাচন হয় ২৮ ডিসেম্বর। মোট ৪ ধাপে সারা দেশে মেয়াদ শেষ হওয়া পৌরসভাগুলোতে নির্বাচনের পরিকল্পনা নেয় নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি ২০২১ রবিবার। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার।
ভোট গ্রহণ 14 ফেব্রুয়ারি 2021 রবিবার। 56টার মধ্যে 31টা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট হবে, আর অবশিষ্ট 25টা পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে। জনগণের মৌলিক অধিকার আর মানবাধিকার নিশ্চিত করে দেশ সেবায় পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশের জন্য আলাদা মেডিকেল ইউনিট গঠনে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 37তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশ নেয়া কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশ বাহিনীর ঐতিহ্য এবং গৌরবের কথা স্মরণ করে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে, সেই লক্ষ্য নিয়েই আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি এবং আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি। এটা বাস্তবায়নে পুলিশেরও ভূমিকা রয়েছে। আর আজকে নবীন কর্মকর্তারা 41 সৈনিক। পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। জঙ্গিবাদ এবং সন্ত্রাস ঠেকাতে পুলিশ বাহিনীকে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। ফেসবুক সহ ইন্টারনেটের মাধ্যমে যাতে কেউ অপরাধে জড়িয়ে না পড়ে সেদিকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংগঠিত হয়, সেগুলো আমাদের দমন করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মিথ্যা তথ্য দিয়ে বা এই যে এখন ওই ফেসবুক আছে আর বিভিন্ন ধরনের যে অ্যাপস আছে সেগুলির মাধ্যমে অনেক ধরনের অপরাধ, বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবনে যাতে ফিরে আসে তার ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, পুলিশের আইজি সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভুয়া মানি অর্ডারের মাধ্যমে ডাক বিভাগের 3.5 কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা ফজলুল হক সহ 6 জনকে আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ডাক বিভাগের 3 কর্মচারী যোগ সাজস্যে এর প্রতারণা করে চক্রটি, বলছে র্যাব। মনির হোসেন তপুর রিপোর্ট। 2018 সালে অ্যারোলাইট বায়োগ্যাস নামের সংগঠন খুলে কৃষকদের জৈব সার সরবরাহ করতেন ফজলুল হক। এক্ষেত্রে তিনি ডাক বিভাগের ভিপি সার্ভিস ব্যবহার করতেন। কৃষকদের কাছে পাঠানো সারের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নকল মানি অর্ডার পাঠাতেন ডাক অফিসে। এভাবেই শুরু হয় ফজলুল হকের প্রতারণা। আমরা থানাতে মামলা করেছিলাম, সেই প্রক্রিয়া পুলিশ চলবে। র্যাব একটা মামলা যদি আজকে করেন তারা সেই প্রক্রিয়া চলবেন, তাই বলে ডাক বিভাগ কিন্তু বসে থাকবেন না। আমাদেরও কিন্তু একটি বিস্তারিত এটা তদন্ত প্রতিবেদন মামলা চলমান আছে এবং আপনাদেরকে বলি এই বিষয়টি নিয়ে কমপক্ষে 4 স্তরের 4টি পর্যায়ে 4টি তদন্ত কমিটি চলমান আছে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায় ডাক বিভাগের 3 কর্মচারী মোস্তাফিজুর রহমান, ডলি রানী সাহা ও আমজাদ খান প্রতারণার সাথে জড়িত। তাদের সহায়তায় নকল সিল, স্বাক্ষর ও মানি অর্ডার দিয়ে ডাক বিভাগের রাজস্ব থেকে এই পর্যন্ত 3 কোটি টাকা লুটে নেয় এই চক্রটি। প্রেরণার পূর্বে এখানে যে ধরনের সিল, যে ধরনের স্বাক্ষর থাকার কথা, সব স্বাক্ষর সহ এইখানে দেওয়ার কথা, এখান থেকে স্বাক্ষর সহ গন্তব্যে পৌঁছে যায়। টাকাটা কিন্তু জমা দেয় না। যিনি প্রাপক সে এসে ওই সিল, ওই কাগজটা নিশ্চিত করে যেটা আমার ঠিকানা এবং ওইখান থেকে টাকাটা সে নিয়ে নেয়। র্যাবের হাতে গ্রেফতার প্রতারক ফজলুলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখছে র্যাব। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ফজলুর রহমান আশরাফ চিঠি দেন এবং সকল খাতা উনি এক জায়গায় করেন। যে শিক্ষকের কাছ থেকে খাতাগুলো কেনা হয়েছিল সেই শিক্ষকদেরকেও ভুয়া পোস্টাল সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করেন। ওই খাতাগুলোকে সে এক জায়গায় সমন্বিত করেন। পথশিশুদেরকে কাগজের ঠোঙ্গা দেওয়ার জন্য নাম করে তৈরি করেন। মূলত সে এই কাগজের এই পরীক্ষার মূল্যায়নের খাতাপত্রগুলি উনি কেজি দরে বিক্রি করে দেন। এই প্রতারণার সাথে জড়িত বশির ও বাশারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। ফজলুল হক একজন বেসামরিক ব্যক্তি, তার স্ত্রী আসমা আক্তার শিমু 2 জন, ডাক বিভাগের 3 জনকে আমরা গ্রেফতার করেছি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের 16 জন পুরুষ আর 11 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 15 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 7,626। সবশেষ 10,925টি নমুনা পরীক্ষায় 990 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 7.64%। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,16,019। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 978 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 4,60,598 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের 2টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজি জানিয়েছে, মহামারী ঠেকাতে জরুরি প্রয়োগের টিকা দুটির অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দুটি হল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। যদিও টিকা কার্যক্রম শুরুর দিনক্ষণ এখনও ঠিক করেনি মোদি প্রশাসন, তবে এই অনুমোদনের ফলে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আরও নিশ্চিত হল। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্রের পরই ভারত, যেখানে আক্রান্ত মানুষের সংখ্যা 1,03,00,000-এর ওপরে, মারা গেছে প্রায় 1.5 লাখ। এমন পরিস্থিতিতে কেবল জরুরি ব্যবহারে 2টি ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি জানিয়েছেন, শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা থাকায় টিকা দুটির অনুমোদন দেয়া হয়েছে। The CDSCO has decided to accept the recommendations of the expert committee and accordingly vaccines of Messrs. Serum and Bharat Biotech are being approved for restricted use in emergency situation. অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ ফর্মুলায় কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের পুনে ভিত্তিক সিরাম ইনস্টিটিউট। বলা হচ্ছে 70%-এরও বেশি সুরক্ষা দেবে এই টিকা। তবে পরীক্ষা নিরীক্ষার শেষ ধাপে না পৌঁছালেও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে অনুমোদন দেয় এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি। এই ভ্যাকসিন কতটুকু নিরাপদ, ব্রিফিংয়ে তা জানাতে পারেননি ভিজি সোমানি। বলা হচ্ছে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি টিকাই সংরক্ষণ করা যায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। This vaccine is developed on ViroCell platform, which has well-established track record of safety and efficacy in the country and globally. চলতি বছরেই 30 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদি প্রশাসনের। এতে প্রাধান্য পাবে 1 কোটি স্বাস্থ্যসেবা কর্মী এবং 2 কোটি ফ্রন্টলাইন কর্মী। এরপরই দেয়া হবে 50 ব্যক্তিদের। ভ্যাকসিনের অনুমোদন পাওয়ায় টুইটারে গবেষক ও প্রথম সারির করোনা যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি রয়েছে বেক্সিমকোর। আনুষ্ঠানিক অনুমোদনের ফলে ওই টিকা আসার সম্ভাবনা আরও বাড়ল। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। দুর্নীতির মামলার পলাতক আসামি পিকে হালদার ও তার পরিবারের সদস্যদের কানাডার ঠিকানা এবং অন্যান্য তথ্য হাইকোর্টে জমা দিয়েছে দুদক। পলাতক এই আসামির বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চকে দুদকের পক্ষে এ তথ্য জানানো হয়। এদিকে পিকে হালদারের প্রতারণার শিকার সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের পরিবার সহ কয়েকজন ভুক্তভোগী হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন। হুমায়ুন চিশতি রিপোর্ট। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পলাতক রয়েছেন প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় রোববার পিকে হালদার ও তার ভাই প্রীতিশ হালদার সহ পরিবারের সদস্যদের কানাডার ঠিকানা ও অন্যান্য তথ্য হাইকোর্টে জমা দেয় দুদক। প্রতিবেদনে দুদক আরও জানায়, পুলিশ সদর দফতরের মাধ্যমে ইন্টারপোলকে পিকে হালদারের বিষয়ে প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। কানাডার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পিকে হালদার সংক্রান্ত যেসব তথ্যপত্র পেয়েছি আমরা সেগুলি আদালতে দাখিল করি। তার কোম্পানির নাম, তার ড্রাইভিং লাইসেন্স, তার পাসপোর্ট সব কিছু আমরা দাখিল করে দিয়েছি আজকে। আর ইন্টারপোলকে যে নোটিশ পাঠানোর কথা সেটাও আমরা দিয়ে দিয়েছি। 29/12 আইজি অফিস রিসিভ করেছে। মামলার ওয়ারেন্ট অফ অ্যারেস্টের অর্ডার
মামলার দরখাস্ত, সেগুলি সব ইংরেজিতে ট্রান্সলেশন করে নোটারি করে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম। মিনিস্ট্রি অফ এটা কমিউনিকেট করবে। আশা করি ইতিমধ্যে হয়তো রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, নাহলে আজকালের মধ্যে হয়ে যাবে। এদিন আদালতের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন পিকে হালদারের প্রতারণার শিকার সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের বড় মেয়ে, এক মুক্তিযোদ্ধা সহ 4 বিনিয়োগকারী। পরে তাদেরকে এ মামলায় পক্ষভুক্ত করে হাইকোর্ট। ওনাদের বিষয়টা শুনে কোর্ট একটু আবেগপ্রবণ হয়েছে। একজন বলছেন যে উনি 1 কোটি টাকা রেখেছেন, ক্যান্সারের চিকিৎসা উনি করতে পারছেন না, এই টাকাগুলা যদি না পান উনি খুবই ক্ষতিগ্রস্ত হবেন, উনি বিচার চেয়েছেন। আরেকজন যিনি নাশিদ কামাল, উনি বলছে ওনার প্রায় 3 কোটি টাকা ওখানে ছিল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী সরকার প্রয়োজন। 2022 সালের জুনের মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেল সরকারের 4 মেগা প্রকল্প চালু হবে বলে জানান মন্ত্রী। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমি আইন অনুযায়ী যে সকল বিষয় আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে। 2019 সালের 3 জানুয়ারি টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। সেই হিসেবে 12 বছর ধরে ক্ষমতায় দলটি। বাংলাদেশের ইতিহাসে যা কোনো দলেরই নেই, যদিও সবশেষ 2টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথাও বলে তারা, তবে তা আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক নাকচ করলেন মধ্যবর্তী নির্বাচনের বিষয়টিও। তারা প্রতি বছরই আন্দোলন করে, বছরের শুরুতেই বলে যে এইবার আমরা সরকার পতনের আন্দোলন, এইবার আমরা গণ অভ্যুত্থান করব। তাদের নেতারা কখনো আসে না, আন্দোলনের ডাক দেয়, ডাক দিয়ে ঘরে বসে বসে হিন্দি সিনেমা দেখে। এখন আমি হুট করি একটা বিবৃতি দিয়ে দিলাম, প্রেস ব্রিফিং করে বললাম যে মধ্যবর্তী নির্বাচন দিই, তো এটা তো মামা বাড়ির আবদার, এটা মধ্যবর্তী নির্বাচনের কোনো, এটা তো মধ্যবর্তী তামাশা। ওবায়দুল কাদের বলেন, সরকার দীর্ঘ সময় ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। 10টি মেগা প্রকল্পের মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলের কাজ শেষ পর্যায়ে রয়েছে। গত 12 বছরে একটা সরকার ক্ষমতা থাকার ফলে যে উন্নয়ন হয়েছে, ঈর্ষণীয় যে সাফল্য বাংলাদেশের অর্জন, এগুলো তো একেবারে আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস 22 সালে আমরা জুনের মধ্যে আমরা চালু করব। নতুন বছরে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী। তাদেরকে কাজ দেওয়া দরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্যান্ডেমিকের জন্য নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক সভা থেকে তিনি আহ্বান জানান। এতদিন ধরে ধ্বংসাত্মক যে রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করার রাজনীতি করেছেন, মানুষ হত্যার রাজনীতি করেছেন, মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছেন, এজন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে। একই সাথে আমি প্রত্যাশা করব বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফেরত আসবেন, মানুষকে জিম্মি করার রাজনীতি পরিহার করবে। এবছরের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বর্ণাঢ্যভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর থিম সং ও লোগো সহ সব কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বুদ্ধিজীবীরা সংক্ষিপ্ত আকারে তাদের পরামর্শ দিতে পারেন বলেও তিনি জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
যেটা আমাদের পরিকল্পনা ছিল যে বিদেশি অতিথিদেরকে এনে বাস্তবতার নিরিখে সেটা সম্ভব হয়নি। তাই 26শে মার্চ প্রতি বছরে যেগুলো পালন করি সেগুলো তো থাকবে বিকাল বেলায় একটা বিশেষ প্রোগ্রাম এনে, যেটা আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন, মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং বিদেশে যেগুলো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে উপস্থিত রেখে উদ্বোধনী অনুষ্ঠানটা করার জন্য। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে বর্তমান সরকার। তরুণ প্রজন্ম সহ সকলকে এ লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সেমিনারে পরিবেশ ও বনমন্ত্রী শাহাবুদ্দিন এসব কথা জানান। অনলাইনে অনুষ্ঠিত সেমিনারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সহ অন্যরা অংশ নেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন বছরের শুরু থেকে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির পূর্বের নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। বছরের প্রথম দুদিন সরকারি ছুটি থাকায় ৩ জানুয়ারি থেকে ব্যাংকটির নতুন কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় কোরআন খতম, মিলাদ ও মোনাজাতের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জিহাদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউসামাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সিনেটে জো বাইডেনকে স্বীকৃতির প্রক্রিয়া 10 দিন পেছানোর দাবি জানিয়েছেন বর্তমান ও নবনির্বাচিত 11 রিপাবলিকান সিনেটর। এ সময়ের মধ্যে ভোট কারচুপির অভিযোগ সুরাহার আবেদন তাদের। এই 11 সিনেটরের নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী নেতা টেড ক্রুজ। বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাদের দাবিকে সমর্থন করায় তা আরও জোরালো হয়েছে। আগামী 6 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সিনেটরদের। মাইক পেন্সি ওই অধিবেশনে নেতৃত্ব দেবেন এবং রীতি অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন। বিশ্লেষকরা বলছেন রিপাবলিকান সিনেটরদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এরই মধ্যে ট্রাম্পের মামলা নাকচ করে দিয়ে বাইডেনকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে সবগুলো অঙ্গরাজ্য। এরপর সিনেটরদের স্বীকৃতি কেবলই আনুষ্ঠানিকতা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য আসলামুল হকের পক্ষে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হল দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ জাহিদুল হক, ফিরোজুর রহমান, SAM হুসাইন, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আব্দুল আজিজ ফেরদৌসি আলী খান, কাজী খুররম আহমেদ, মোহাম্মদ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোহাম্মদ নাজমুস সালেহীন উপস্থিত ছিলেন। গত 29 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সম্পূর্ণরূপে শরিয়া ভিত্তিতে কার্যক্রম পরিচালনার অনুমতি পায় স্ট্যান্ডার্ড ব্যাংক। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-0 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার 10 মিনিটে জোনাথন ফার্নান্দেজের পাসে সহজ গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল বেজাইরা। এরপর গোল পরিশোধের চেষ্টা করে সফল হয়নি শেখ জামাল ধানমন্ডি।
এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করতে থাকে দুদল। 89 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো ফ্রি কিকে বসুন্ধরা 2-0 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে তৃতীয় দল হিসেবে ফেডারেশন কাপের শেষ 4-এ উঠল বসুন্ধরা কিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ফর্মে ফেরার চেষ্টা করবেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে আসন্ন সিরিজ নিয়ে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ সময় সাকিব তার অনাগত সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট বলের লড়াইয়ে নামতে মুখিয়ে আছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়েই দীর্ঘ অপেক্ষার অবসান হবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। যদিও সে ফেরাটা সহজ হবে না বলেই মনে করেন সাকিব। একটা এক্সপেকটেশন তো থাকে, আমার নিজেরও আছে, সবারই আছে। তো সেই হিসাবে অবশ্যই ট্রাই করবো যেন আগের জায়গাতেই থাকতে পারি। বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। সাকিব জানান, কম শক্তির দল নিয়ে আসা ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলতে না পারাটা হবে বাংলাদেশের জন্য হতাশার। যে দুটো দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো করা উচিত। দেশের এই ক্রিকেটার তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবরটিও নিশ্চিত করেন। থার্ড টাইম অবশ্যই আমার এক্সাইটেড আমি। দেখা যাক, আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাআল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন মানে পৃথিবীতে আসতে পারে বাচ্চা, এবং সুস্থ সবলভাবে যেন মা এবং বাচ্চা দুজনই থাকতে পারে। আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া অলরাউন্ডার করোনা পরীক্ষা শেষে 10 জানুয়ারি থেকে যোগ দেবেন কন্ডিশনিং ক্যাম্পে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার তাগিদ দিয়ে মিয়ানমারকে বাংলাদেশের চিঠি। চতুর্থ দফায় 56 পৌরসভায় ভোট 14 ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা। পুলিশ বাহিনীর জন্য আলাদা মেডিকেল ইউনিট গঠন হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। ডাক বিভাগের কর্মচারীর যোগসাজশে ভুয়া মানি অর্ডারে 3.5 কোটি টাকা আত্মসাৎ, র্যাবের জালে 6 প্রতারক। এবং ভারতে অক্সফোর্ড সহ করোনা ভাইরাসের 2 টিকার অনুমোদন, নিশ্চিত হলো বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।